দীপাঞ্জন চক্রবর্তী বলছেন? বলছি। বলছি স্যার, সুপ্রতিম সরকারকে তামিলনাড়ু পাঠিয়ে দিচ্ছে কমিশন। কারণ এই হ্যাঁ, যে এতগুলো পুলিশ অফিসার কার্যত অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? না আমি যদি সোজাসুজি দেখি তাহলে হবে যে পশ্চিমবঙ্গ কমপ্লিট প্রশাসন, পুলিশ প্রশাসন কারোর প্রতি নির্বাচন কমিশনের ভরসা নেই, আস্থা নেই। এটা পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন অথবা জেনারেল সাধারণ প্রশাসন তাদের একটা কিন্তু বড় লজ্জার বিষয়। এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন কি ভেবে তারা এই পোস্টিংগুলো করাচ্ছেন সেটার জবাব তো ওনারাই দিতে পারেন, কিন্তু আপাত দৃষ্টি তো এটাই বলে যে এদের কোনো আস্থা নেই। তো এটা তো হবার ছিল, যা মানে করেছেন ব্যানার্জি। সরকারকে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের সিপি যিনি। না না, রাজ্যে উনি কলকাতা পুলিশের সিপি ছিলেন, ওনাকে প্রথমে তো দিয়ে দেওয়া হলো, তার বদলে অন্য অফিসার আসলো অজয় নন্দা। এখন সুপ্রতিম সরকারকে যদি বাংলাতেই রাখতে না চায় নির্বাচন কমিশন, সেটা কিন্তু সুপ্রতিম সরকারের নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারের পক্ষে একটা কিন্তু সাংঘাতিক বড় দাগ থেকে যাবে। খুব রেয়ার হয় দুটো পজিশন একবার সরিয়ে দেওয়া হলো নিজের পদ থেকে, তারপর রাজ্য থেকেই। বলছি স্যার, আরেকটা বিষয় হলো ডিলিটেড ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় সবাই, কিভাবে দেখছেন? বুঝলাম না, আরেকবার বলবেন একটু। ডিলিটেড ভোটার, ডিলিটেড যাদের ভোটার ওকে, লিস্ট থেকে ওকে। নাম ডিলিট হয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায় সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কাদের নাম ডিলিট হয়েছে তারা হাত তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরাকে বলছেন ওইদিকে ফোকাস করুন। না না, এইগুলো তো এই উনি বললেন আর কেউ হাত তো কিছু প্রমাণ আছে? এগুলো তো ওনার এই ধরনের যে নাট্য চিত্ররূপ, এটা আমরা দেখেছি আগে। ওগুলো তো আমার কোনো মন্তব্য নেই, উনি ওনার নাটক করে যাচ্ছেন, বাংলার মানুষ জবাব দেবে, বেশি দিন তো নেই। বন্দ্যোপাধ্যায় স্যার যে কথাগুলো বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, এই যে আপনারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন করতে বলেছেন কালকে, সব নাকি দিল্লি থেকে আপনারা লোক নিয়ে আসছেন এখানে দাঙ্গা করার জন্য। হয়তো ওনার যদি মনে হয় যে পশ্চিমবঙ্গের 293টা সভায় যারা বিজেপির পদপ্রার্থী তারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, আর 94 নম্বর উত্তরপাড়ায় দীপাঞ্জন চক্রবর্তী দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, আমি তো ওনাকে অনুরোধ করব, বিনীত অনুরোধ করব, ইমিডিয়েট আমাদের অ্যারেস্ট করুন, ইমিডিয়েট অ্যারেস্ট করে আপনি জেলে ঢোকান, অবশ্যই যদি আপনার ক্ষমতা থাকে। এইসব ফালতু আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। সিআরপিএফ কার্যত সিআরপিএফ এ জওয়ান দিয়ে আপনারা গাড়ি করে নাকি টাকা নিয়ে আসছেন, এরকম একটা ব্যাপার চলছে। ওই এটা আমি ওই যে বললাম না, একজন এত বয়স্ক মহিলা, তোমরা কেন ওনার সব কথাকে এত গুরুত্ব দাও, এত বিশ্লেষণ করতে চাও? বয়স হয়েছে, শারীরিক মানসিক ভাবে অসুস্থ, এখন ওনার কথাবার্তাকে কেন এত গুরুত্ব দেওয়া, কেন এত রাজনৈতিক বিশ্লেষণ করো বলো তো? একটু মুক্তি দাও। আর তো কয়েকটা দিন পরে তো উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন, প্রাক্তন স্যার, বিধায়িকা ধর্মের হবেন। কল বাতাসে নড়ে, মুখ্যমন্ত্রী বলছেন। আর যাক, শেষ পর্যন্ত উনি ধর্মে বিশ্বাস করলেন, দেখুন জিজ্ঞাসা করা উচিত কোন ধর্ম, হিন্দু ধর্ম, শিখ ধর্ম, মুসলিম ধর্ম, নাকি ওনার কোট আনকোট যৌন ধর্ম, উনি তো বলেছিলেন। তো এখন দেখা যাক কোন ধর্মের কল উনি মানছেন, তো সেই ধর্ম অনুযায়ী দেখতে হবে, বিশ্লেষণ করতে হবে। এবার দেখুন ছেদ কথা, উনি জানেন হার নিশ্চিত, ওনার 15 বছরের কুকীর্তির অবসান, দিন গোনার পালা। মানে খেলা শেষ বলছেন? অ্যাবসলিউটলি খেলা শেষ। ভারতবর্ষের মানুষ ওই খেলা দেখে এতদিন হেসেছে, বাংলার মানুষ তার উত্তর দিচ্ছে, খেলা শেষ। স্যার, আর একটা বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি খুব আতঙ্কে দিন কাটাচ্ছেন মনে হচ্ছে? দেখো, প্রথমত ব্যক্তিগতভাবে তো আমি ওনাকে চিনি না, কিন্তু যেটা বিশ্লেষণ করে, যেমন ভাবে ওই হয় না যে ক্রিকেটে বিশ্লেষণ করে, আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ করে, আমরা যেমন ইসরায়েল ইরানের লড়াই এখানে বসে বিশ্লেষণ করছি, যতটুকু তথ্য পাই সেটা বিশ্লেষণ করে, আমরা তো ইসরায়েল ইরানে দাঁড়িয়ে থাকিনি। সেইভাবে বিভিন্ন বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি একটা ভয়ানক আতঙ্কের মধ্যে রয়েছে। এবং স্যার এটা উনি নয়, এক হ্যাঁ। মিনিট শোনো, এটা উনি নন, এটা কিন্তু এর আগে ওনার যারা গুরুস্থানীয় রয়েছেন, হিটলার বলুন, গাদ্দাফি বলুন,
মুসলিনি বলুন, সমস্ত স্বৈরতান্ত্রিকরা, ডিক্টেটররা শেষ সময়ে ভয়াবহ আতঙ্কে ভোগেন। আওরঙ্গজেবও ভুগেছিল, উনি ভুগছেন। এটা তো একই সিনড্রোম। স্যার উত্তরপাড়ায় কি চলছে এখন? উত্তরপাড়ার মানুষ কি এই বলছে? আমি তো পাগলের মতো প্রচার চলছে। আমি একটা এই জাস্ট রোড শো শেষ করলাম, 8 ঘন্টার মধ্যে অন্য জায়গায় রোড শো, রাস্তায় যাচ্ছি। একটা জিনিস আমি অদ্ভুত ভাবে দেখছি, এই যে বলে না বাংলার মেয়েকে চায়, বাংলার মহিলারা মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছেন। আমি আজকে একটা পঞ্চায়েত এলাকায়, আমার বিধানসভাতে এলাকাতে আমি প্রচার করছিলাম। তুমি বিলিভ করবে না, আমি গাড়িতে ছিলাম এবং ওই টোটোতে, কারণ মানুষ এমন ভাবে, মানে অবভিয়াসলি ভালোবাসা আবেগের প্রকাশ। আবার 2-3 বার আমি পড়েও গেছি ধাক্কা খেয়ে, মানে এত ভয়ঙ্কর ভিড়, মানুষ আমাদের কাছে আসতে চায়। তো আমি তার জন্য বাধ্য হয়ে একটা হুড খোলা টোটোতে ছিলাম। আমাকে মানে প্রত্যেক 100 মিটার 200 মিটার পরে আমাকে টোটো থেকে নামতে হচ্ছে। লোকে মালা পরাচ্ছে, বিভিন্ন রাস্তা দিয়ে যাচ্ছি, ফুল ছুঁড়ে দিচ্ছে। অদ্ভুত যেটা আমি দেখলাম, মহিলাদের ঢল নেমেছে এক একটা রাস্তা, এক একটা মোড়ের মধ্যে আমি দেখছি। পুরুষরা আছেন, পুরুষরা রাস্তায় দেখা হচ্ছেন, হাসছেন, নমস্কার করছেন, কিন্তু মহিলাদের একটা অদ্ভুত ঢল নেমেছে। তাই মানে খুব বিখ্যাত কোনো সিনেমা স্টার গেলে যেরকম ঢল নামে, মহিলারা জেনারেলি একটু রাজনীতিতে তো ওরা খুব একটা ইন্টারেস্ট দেখান না। তো আমি একটা অদ্ভুত দেখছি উত্তরপাড়ায় শুরু থেকে, বিশেষ করে গ্রামাঞ্চলে, উম, একটু প্রান্তিক এরিয়াতে, শহরের, তার মানে মানে আপনি স্যার কোনায় মানুষের মনে, উত্তরপাড়ার মানুষের মনে জায়গা করে নিচ্ছেন। আমি মহিলারা এটাতেই আমি এটাই বুঝতে পারছি না, এটা কি ঈশ্বরের আশীর্বাদ? মানে আমি তো তথাকথিত বড় রাজনৈতিক নেতা নই, এবং আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মতো কেউ খুব বড় রাজ্য না রাষ্ট্রীয় না অন্তর্রাষ্ট্রীয় স্তরের নেত্রী, অথবা আহ, ভারতবর্ষের বিখ্যাততম কুখ্যাততম আইনজীবীর সন্তান, কিছুই নই। আমি সাধারণ মানুষ। আমাকে এত ভালোবাস আমি জানি না, স্যার আপনি আমার এটা অভিজ্ঞতা আমি দেখিনি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।